তোমার মন চোরা এবার ফাইনাল ইয়ারে, বাবা মায়ের একমাত্র সন্তান, একেবারে আদরের দুলাল। অনু আরিয়াকে গুতা মেরে বলল, তুই কিন্তু পারফেক্ট ছেলের প্রেমে পড়েছিস অরু। ওয়াদি ভাইয়া দুদিন পর ডাক্তার হয়ে যাবে। তোর পড়ালেখা শেষ হতে হতে ভাইয়া অনেক বড় ডাক্তার হয়ে যাবে। আইমান ভাইয়া তোদের বিয়েতে রাজি হয়ে যাবে। আহা, কত শান্তি তোদের। তোদের ছেলে মেয়ে তো অনেক লাকি রে ভাই। মা বাপ দুজনই ডাক্তার। আরিয়া, না হেসে পারলাম না। তুই এরই মধ্যে এত কিছু ভেবে ফেলেছিস? যদি ওর আমাকে পছন্দ না হয় বা অন্য কারোর সাথে সম্পর্ক থাকে তখন কি হবে? আগে সবটা ঠিক হোক, তারপর এগুলো বলিস। পরে আমার খুব খারাপ লাগবে। অনু মোমবাতির মতো দপ করে জ্বলে উঠল। তোর কি মনে হয় আমরা গাধি? তোর ওয়াদির আগাগোড়া সব খবর নিয়ে তোকে বলতেছি গাধি। ওয়াদি ভাইয়ের কোনো রিলেশন নেই, আর তোকে পছন্দ না হওয়ার কোনো কারণ তো দেখছি না ভাই। যদি না হয় তাহলে তুলে নিয়ে আসবো আমরা। তোরা তো এক একটা গুন্ডি। তোদের দ্বারা যে এগুলো সম্ভব তা আমি মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু তোরা মেডিকেলে আসলি কেন? রাজনীতি করতে। এখন নিশ্চয়ই এমপি মন্ত্রী কিছু একটা হয়ে যেতি। ইরা অনুর দিকে তাকে আফসোস করে বলল, দেখলি, এই জন্য মানুষের ভালো করতে নেই। অনু করুণ কণ্ঠে বলল, কিছু করার নেই, শুনতে হবে। অরুর তো একজনকে পছন্দ হয়েছে, আমার তো কাউরই পছন্দ হয় না। এই দোস্ত, আল্লাহ কি আমারে কোনো হরমোন দেয় নাই? দিছে, তোরা অনেক বেশি দিছে দোস্ত। বিয়ের পর দেখবি তুই জামাই ছাড়া থাকতেই পারতেছিস না। রিল্যাক্স কণ্ঠে বলল অনু। আরিয়া ঘড়িতে সময় দেখে উঠে দাঁড়ালো। বিল পে করে তিনজন একসাথে মেডিকেলের উদ্দেশ্যে রওনা হলো। দেখতে দেখতে কেটে গেল আরও 2টি মাস। প্রকৃতির রং বদলেছে ক্যালেন্ডারের পাতা। প্রকৃতি এখন বর্ষার জলে সিক্ত করছে মন, ধুয়ে দিচ্ছে সকল গ্লানি। আরিয়া ওয়াদির সামনে এখন পর্যন্ত যায়নি। দূর থেকে সব সময় দেখে, কখনো খুব বেশি মনে পড়লে রাতে ফোন দেয়। ওয়াদি মাঝে মাঝে কথা বলে। অনু, ইরা আরিয়াকে অনেকবার বলেছে প্রপোজ করতে, কিন্তু আরিয়া কখনোই রাজি না। যদি ওয়াদি রাজি না হয় তখন ভীষণ খারাপ লাগবে, মন ভেঙে যাবে। তার চেয়ে ভালো একতরফা ভালোবাসাই ভালো, দূর থেকেও ভালোবাসা যায়। প্রিয়তা আর আইমানের সম্পর্ক যথেষ্ট উন্নতির পথে। প্রিয়তা মন থেকে সবকিছু মেনে নেওয়ার চেষ্টা করছে, নিজের সংসার আপন করে নিয়েছে। আইমানের জন্য নিজ হাতে রান্না করে। আইমানের রাগী রূপ যাতে দেখতে না হয় তার জন্য আইমানের প্রতিটা কথা মেনে চলে। আইমানও কিছু স্বাভাবিক আচরণ করছে প্রিয়তার সাথে। প্রিয়তার কিছুদিন পর পরীক্ষা, তাই নিয়মিত ভার্সিটিতে যায়। অবশ্য তার জন্য আইমান 1000 টাইম জারি করেছে। প্রিয়তার সাথে 3 থেকে 4 জন গার্ড লেগেই লাগে। কারোর সাথে তেমন কথা বলতে পারে না। ক্লাস শেষে বাসায় ফিরতে হয় তাড়াতাড়ি। প্রিয়তার অসহ্য লাগলেও কিছু করার নেই। বেশ কিছুদিন যাবত রাফসান ভার্সিটিতে প্রিয়তার পিছু নেয়, কিন্তু গার্ডদের জন্য কিছু বলতে পারছে না। ভয়ানক দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকিয়ে থাকে। প্রিয়তা নিজের মধ্যে গোপন রেখেছে, আইমান জানলে রাফসানকে পৃথিবী থেকে বিদায় করে দিবে। আজকে ভার্সিটিতে অনুষ্ঠান, পুরো ভার্সিটি সাজানো। সাউন্ড বক্সের আওয়াজে কিছু শোনা যাচ্ছে না। প্রিয়তা বান্ধবীদের সাথে কথা বলছে, গার্ডরা বাহিরে। প্রিয়তার মোবাইল বেজে উঠতে রিসিভ করে হ্যালো হ্যালো করতে লাগলো, কিন্তু কোনো সারা শব্দ নেই। নেটওয়ার্কের সমস্যা ভেবে প্রিয়তা ক্লাসরুম থেকে বেরিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ স্টোর রুমে কারো কাতরানো শব্দ পেয়ে প্রিয়তা স্টোরের রুমে ঢুকে পড়ল। স্টোর রুমে আসতেই শব্দ বন্ধ হয়ে গেল। প্রিয়তা কিছুটা ভয় পেল, চারপাশে ভালো করে দেখে নিশ্চিত হলো কেউ নেই। বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। ধপাস করে দরজা বন্ধের শব্দে প্রিয়তা চমকে উঠল। রাফসান পৈশাচিক হেসে প্রিয়তার দিকে এগিয়ে আসছে। কি প্রিয়তা, এমপি সাহেবের সাথে তোর ভালোই সংসার করছো মনে হয়, তবে তুমি অন্য কারোর সাথে সংসার করবে তা আমার একদম সহ্য হচ্ছে না প্রিয়তা। মনে আছে, তোমার সামনে একদিন প্রতিজ্ঞা করেছি, তুমি আমার না হলে কারো হবে না। তোমার এমপি বর তোমাকে অনেক পাহারায় রেখেছে, কিন্তু আজ দেখো তুমি আমার হাতে বন্দি।
তোমার আওয়াজ বাইরে যাবে না, গেলেও কেউ শুনবে না, বাইরে অনুষ্ঠান চলছে। প্রিয়তা রাফসানের এই রূপ দেখে কিছুটা ভয় পেল, তবু দৃঢ় কণ্ঠে বলল, তোর এত বড় সাহস রাফসান, তুই আমাকে এখানে আটকে রেখেছিস কেন? রাফসান পৈশাচিক হেসে আরও কাছে এগিয়ে আসলো। প্রিয়তা পিছনে সরতে সরতে দেয়ালে পিঠ ঠেকে গেল। রাফসান এগিয়ে এসে প্রিয়তার সামনে এসে দাঁড়ালো, চেপে ধরতে চাইল দেয়ালের সাথে। প্রিয়তা জোরে ঘুষি মেরে পিছনে সরিয়ে দিতে চাইল, কিন্তু রাফসান এক পাও সরল না। অনেকক্ষণ ধস্তাধস্তির পর প্রিয়তা ক্লান্ত হয়ে ধমকে গেল। আইমানকে ফোন করার জন্য ফোন হাতে নিল। রাফসান ফোনটা ফেলে দিয়ে প্রিয়তার দিকে এগিয়ে আসলো। অনেকক্ষণ হয়ে গেল, প্রিয়তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গার্ডরা প্রিয়তাকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়, উপায় না পেয়ে আইমানকে কল দিল। আইমান প্রিয়তার লোকেশন আগে ট্রেকিং করে রেখেছে, তাই প্রিয়তার অবস্থা জেনে দ্রুত স্টোররুমের কাছে পৌঁছালো। গার্ডরা দরজা ভেঙে ভিতরে ঢুকলো। আইমান যা দেখলো তার জন্য হয়তো ইহ জীবনে প্রস্তুত ছিল না। সমস্ত দুনিয়া যে ঘুরতে লাগলো, কোন কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, চোখের সামনে সব ঝাপসা দেখছে, রাগে চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। প্রিয়তা রাফসানের দিকে তাকিয়ে হাসছে। রাফসান পিছনে ফিরে আইমানের দিকে তাকে বাঁকা হাসল। আইমান হুঙ্কার দিতেই গার্ডেরা রাফসানকে মারতে লাগলো। প্রিয়তা আইমানকে কিছু বলার আগে আইমান প্রিয়তার হাত ধরে টেনে নিয়ে চলল। প্রিয়তা তাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছে। আইমানের তাতে কোনো হেলদোল নেই। এক ধাক্কায় গাড়িতে বসিয়ে ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাসায় নিয়ে গেল। প্রিয়তা কিছু বলতে চেয়েও পারছে না, মনে মনে কিছুটা ভয় পেল। আগন্তুক ঝড়ের কথা ভেবে শরীর কাঁটা দিচ্ছে। ঘরের দরজা বন্ধ করে প্রিয়তার গলা চেপে ধরল। চোখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে, চেহারায় ভয়াবহ আকার ধারণ করেছে। হুঙ্কার দিয়ে বলল, তোর সাথে রাফসানের কি সম্পর্ক বল? স্টোররুমে কি করছিলি বল? কি এমন সম্পর্ক যে রাফসান সেদিন এত জোর গলায় বলেছে যে তুই তার কাছে যেতে বাধ্য? বল, কি সম্পর্ক ওর সাথে তোর? আমি তোকে কম ভালোবাসি বল? আর কত ভালোবাসা পেলে অন্য কারো কাছে যাবি না বল? পুরো ভার্সিটি রেখে স্টোররুমে একসাথে এসছি। আর কোথায় কোথায় কি করেছিস বল? বিয়ের আগেও সম্পর্ক ছিল, এই জন্য আমাকে এতদিন মানতে পারিসনি, সত্যি করে বল। প্রিয়তার কাছে আইমানের এক একটা শব্দ তলোয়ারের মতো বুকে বিঁধছে। নিজের চরিত্রে এভাবে কলঙ্ক লেপন করছে, তাও তার স্বামী না জেনে না বুঝে এভাবে বলতে পারল। প্রিয়তা এক ধাক্কায় আইমানকে সরিয়ে দিল। ভীষণ রেগে ফর্সা চেহারা লাল হয়ে গেছে। প্রিয়তা রাগী কণ্ঠে বলল, অনেক হয়েছে মিস্টার আইমান মির্জা, আপনি না জেনে না বুঝে এভাবে আমাকে আমার উপর অভিযোগ দিতে পারেন না। আইমান এগিয়ে আসলো, দৃঢ় কণ্ঠে বলল, সত্যিটা তাহলে বল। সত্যিটা আমিও জানতে চাই। প্রিয়তা দাঁতে দাঁত চেপে বলল, তার কোনো প্রয়োজন এখন আর আমি মনে করছি না। আপনার মতো নিচু মন মানসিকতার মানুষকে আমি কিছু বলতে বাধ্য নই। আপনি সত্যি একটা নোংরা লোক মিস্টার আইমান মির্জা। কতটা নিচু মন মানসিকতার মানুষ হলে নিজের স্ত্রীকে এভাবে অপবাদ দিতে পারে? আমি আসলে আপনাকে ভুলভাবেই চিনেছি। ভেবেছি বিয়েটা যেভাবেই হোক আপনাকে আমি 3 কবুল বলেই স্বামী হিসেবে গ্রহণ করেছি। আমি মানি বা না মানি, আপনার পাশে আমার স্থান। তাই সব কিছু ভুলেও আপনাকে আপন করেছি, ভালোবেসেছি। তার বিনিময়ে আপনি আমাকে কি দিলেন বলতে পারবেন? আমি আপনাকে নিয়ে এতটাই পজিটিভ হয়ে গেছি যে অন্য কেউ আপনাকে ভালোবাসা শুনলে আমার কষ্ট হয়, হিংসা হয়। আপনি আমাকে, আমার পরিবারকে ঠিক কতটা কষ্ট দিয়ে আমাকে বিয়ে করেছেন আপনার কোনো ধারণা নেই। তবু আপনাকে আমি মেনে নিয়েছি। আপনাকে আমি কখনো ভালোবাসবো এটা ভাবিনি। তবু 3 কবুলের জোরে হয়তো ভালোবেসেছি, কিন্তু আপনি ভালোবাসার যোগ্য ছিলেন না, না কোনো দিন হবেন। যে স্বামী স্ত্রীর বিপদে ছায়া না হয়ে চরিত্রে কলঙ্ক লেপে, তার সাথে আমি থাকতে পারবো না এক মুহূর্ত না। আপনার মুখদর্শনও আমার কাছে বিষের মতো লাগছে। আপনি এক নারীর আত্মসম্মানে আঘাত করেছেন। নারীর সম্মানে আঘাত হানলে নিজের ভালোবাসাকেও পরোয়া করে না। প্রিয়তা চলে যাওয়ার জন্য পা বাড়ালো। আয়মান এতক্ষণ প্রিয়তার কথাগুলো হজম করছে। প্রিয়তার এই রূপের সাথে আয়মান পরিচিত ছিল না কোনোদিন।
আয়মান এক পা সামনে এগিয়ে কিছু বলতেছেও পারল না। প্রিয়তার হাতে থাকা ছুরি গলায় ধরে বলল, খবরদার, এক পাও সামনে আগাবেন না, আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। আপনি আমাকে এখনও চেনেন না মিস্টার আইমান মির্জা? সেদিন খুব বড় গলায় বলেছিলেন না আপনি আমার প্রতিটা লোমকূপ ছিলেন? এই তার বাস্তবতা। আপনার মতো জঘন্য মানুষটার বন্দিনী হয়ে আমি সারা জীবন কাটাতে চাই না। আর মনে রাখবেন, আজ থেকে প্রিয়তা মারা গেছে আপনার জন্য। প্রিয়তা হনহন করে বেরিয়ে গেল। আয়মান তখনও ঠায় হয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়তার বলা প্রতিটা কথা কানে বাজছে, চোখের সামনে ভাসছে সে চিত্রটা। প্রিয়তাকে বিশ্বাস করবে নাকি নিজের চোখকে? চোখের দেখাও তো ভুল হতে পারে। আর প্রিয়তার হাতে ছুরি হঠাৎ কোথা থেকে এলো? ছুরিতে কার রক্ত ছিল? আয়মান ধপাস করে বসে পড়ল। সব কিছু এলোমেলো লাগছে। সব কিছু জানতে হবে, কি এমন ছিল সেখানে যে আমি দেখিনি। বিশাল এক বাংলোতে আয়মানের গাড়ি থামলো। কোন দিকে না তাকিয়ে বাংলোর ভিতরে ঢুকলো। গার্ডদের ইশারা করতে আয়মানকে নিয়ে গেল ধুলোবালি জমা একটা ঘরে। রাফসান অচেতন হয়ে পড়ে আছে। আয়মান চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরার অপেক্ষা করতে লাগলো। রাফসান নড়েচড়ে বসে নিভু নিভু চোখে চারিদিকে তাকালো। আয়মান রাফসানের সোয়াল চেপে ধরে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করতে লাগলো, তোকে এখন যে জিজ্ঞাসা করব সঠিক উত্তর দিবি। আমি আয়মান মির্জা তোকে কথা দিচ্ছি, সঠিক উত্তর পেলেই তোকে ছেড়ে দেব। রাফসান ক্লান্তি স্বরে বলল, বল, কি জানতে চাস? তুই প্রিয়র সাথে কি করছিলি সত্যি করে বল। রাফসান হালকা হেসে বলল, তুই তো নিজের চোখে দেখলি, আবার জিজ্ঞাসা করছিস কেন? আয়মান সজোরে থাপ্পড় মেরে গলা টিপে ধরল। সত্যি করে বল, বলবি না নাকি এক্ষুনি মেরে লাশ করে দেব? রাফসান পৈশাচিকভাবে ঘর কাঁপিয়ে হেসে উঠল। তোর বউয়ের কাছ থেকে জেনে নে, নাকি বউকে বিশ্বাস করিস না শালা স্যার? আমাকে তুই আমার কিছু করতে পারবি না। আমার মা যদি একবার তোর কথা জানে, তোর জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে। আমার বাবা এখন ক্ষমতায় না থাকলেও আমার মায়ের ক্ষমতা অনেক। আয়মান আরও রেগে গেল। সাদা পাঞ্জাবির পকেট থেকে গুলি বের করে রাফসানের কপাল বরাবর তাক করল। তোর আম্মাজান তোর খবর পেলে তো এক্ষুনি শেষ করে দিব তোকে। সময় ফুরিয়ে এসেছে তোর। রাফসান ভয় পেয়ে ছুটার জন্য মোছরামুছরি করছে। আয়মানের নজর পড়ল রাফসানের কাটা হাতের দিকে। আয়মানের কাছে সব পরিষ্কার হয়ে গেল। দেরি না করে দুটো বুলেট ছুড়ে দিল রাফসানের কপালে। সমাপ্ত হলো রাফসানের জীবনকাল। প্রকৃতির নিয়ম বড় অদ্ভুত। কেউ নিজে থেকে কিছু ছেড়ে গেলে প্রকৃতিও কিছু কেড়ে নেয়। প্রিয়তার বাবা আমিরুল ইসলাম বাসার বাইরে পিয়াস ঘরে মোবাইলে গেমস খেলছে। রেহেনা বেগম রান্নাঘরে কাজ করছে। কলিং বেলের আওয়াজে দরজায় প্রিয়তাকে দেখে কিছুটা অবাক। প্রিয়তার মা অবাক হয়ে প্রশ্ন করল, প্রিয় মা, তুই হঠাৎ কোনো খোঁজ খবর দিলি না? আয়মান কোথায়, তোর সাথে আসেনি? প্রিয়তা দৃঢ় কণ্ঠে বলল, আম্মু, তোমার প্রশ্নের উত্তর দিতে এখন ইচ্ছে করছে না। যদি আমাকে রাখতে ইচ্ছে না করে তাহলে চলে আসছি। হলে গিয়ে থাকবো, চলে আসছি। রেহেনা বেগম মেয়েকে জড়িয়ে ধরে বলল, তোর বাড়ি তুই যতদিন খুশি ততদিন থাকবি, আমি তোকে রাখার কে? প্রিয়তা হনহন করে নিজের ঘরে চলে গেল। ধপাস করে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। রেহেনা বেগম তাকে রইল সেই দিকে। মেয়ে কিছু না বললেও বেশ বুঝতে পারছে বড় কিছু হয়েছে। তার মেয়ে ভালো নেই। চোখের কোণে অজান্তেই পানি জমে গেল। আয়মান এলোমেলো হয়ে বাসায় ফিরল। নিজের ঘরে গিয়ে চারপাশ পরখ করতে বুকে হাহাকার সৃষ্টি হলো। প্রিয়তার শূন্যতা খুব করে কষ্ট দিচ্ছে তাকে। মরুভূমির তৃষ্ণার্ত পথিকের মতো প্রিয়তার তৃষ্ণায় সে ভিড় করছে আয়মানের হৃদয় গহীনে। আয়মান ড্রয়ার থেকে দুটো ঘুমের ঔষধ বের করে খেয়ে নিল। বিছানায় ছেড়ে দিল নিস্তেজ শরীরটা। চোখের সামনে ভাসছে প্রিয়তমার স্মৃতিগুলো কষ্টের দূত হয়ে এসেছে। মনে হচ্ছে যুগ যুগ ধরে দেখেনি প্রিয়তমার মায়াবী মুখশ্রী। স্মৃতিগুলো নিত্যদিনের মতো সঙ্গী হলো আয়মানের। খুব করে ইচ্ছে করে প্রিয়তাকে আলিঙ্গনে জড়াতে। আস্তে আস্তে ঘুম এসে ভিড় করল আয়মানের রক্তিম নয়নে। স্বপ্নের রানীর স্বপ্নে বিচরণ করছে। দেখতে দেখতে কেটে গেল 2টি দিন। প্রিয়তা বারান্দায় দাঁড়িয়ে ব্যস্ত শহরটা দেখছে। সবাই ছুটছে নিজ নিজ কাজে।
নিজ স্বার্থে, কেউ বা সন্ধ্যার পাখির মতো নীড়ে ফিরতে ব্যস্ত। প্রিয়তা বাবা মা কাউকে কিছু বলেনি এখনো, কি করেই বা বলবে? নিজের স্বামীর দেয়া এত বড় কলঙ্কের কথা বলতে গেলেই তো লজ্জায় মরে যাবে। আমিরুল ইসলামও কিছু জিজ্ঞাসা করেননি, আর শুধু মেয়েকে সাহস জুগিয়েছে। আইমানের গাড়ি থামলো প্রিয়তাদের গেইটে। প্রিয়তা বারান্দা ছেড়ে মায়ের কাছে এলো। আম্মু, আমি ঘরে যাচ্ছি, আমাকে কেউ ডাকলে বলবে আমি এখন কারোর সাথে কথা বলতে চাই না। রেহেনা বেগম অবাক চোখে মেয়ের দিকে তাকিয়ে রইল, কিছু না বুঝেও সম্মতি দিল। প্রিয়তা ঘরের দরজা বন্ধ করে দিল। রেহেনা বেগমের সবটা পরিষ্কার হলো যখন আয়মান বাসায় ঢুকলো। আয়মান চোখ কাঠে পা রাখতে চোখ পড়ল কেউ একজন তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করছে। আয়মান নতজানু হয়ে শ্বশুরকে সালাম দিল। আমিনুল ইসলাম রাগে থরথর করে কাঁপছে, হুঙ্কার ছাড়ল কণ্ঠে, বলল, কেন এসেছে তুমি এখানে? আমার মেয়েকে জোর করে আবার তুলে নিয়ে যেতে? অবশ্য তোমার মতো ছেলেদের থেকে এগুলো আশা করাই যায়। ইচ্ছে হবে তুলে নিয়ে যাবে, ইচ্ছে হবে ছুঁড়ে ফেলে দিবে। কেন আমার মেয়েকে কি তোমার কাছে খেলনা পুতুল বলে মনে হয়? চলে যায় এক্ষুনি এখান থেকে, আর কখনো তোমার ছায়া যেন আমার মেয়ের ওপর না পড়ে। রেহেনা বেগম স্বামীকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমিরুল ইসলামের 8 মাসের জমে থাকা ক্ষোভ আজ একসাথে প্রকাশ পাচ্ছে। আমিরুল ইসলাম হাঁপাচ্ছে, তবুও রাগ কমছে না। প্রিয়তা আমাদের কিছু না বললেও আমার মেয়েকে আমি খুব ভালো করে চিনি, তার আত্মসম্মানে নিশ্চয়ই তুমি আঘাত করেছ, না হলে আমার মেয়ে কখনো ও বাড়ি থেকে এভাবে চলে আসতো না। বল, কি করেছ তার সাথে? কি এমন অত্যাচার করেছ আমার মেয়েকে যার জন্য সে তোমাকে ছেড়ে আসতে বাধ্য হয়েছে? আয়মান অস্থির কণ্ঠে বলল, বাবা আপনি একটু শান্ত হন, প্রিয়তাকে এখানে ডাকেন, সবটা ওর সামনে বলি। আমি ওকে জোর করে নিতে আসিনি, ওর কাছে ক্ষমা চেয়ে ওকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। প্লিজ বাবা, একবার প্রিয়কে এখানে ডাকুন। আমিরুল ইসলাম মৃদু হাসলেন, তুমি ওর মেয়েকে চেনোনি এখনো, একটা গল্প বলি শোনো। প্রিয়তাকে 6-এ একটা ভালো স্কুলে ভর্তি করিয়েছিলাম। ছোটবেলা থেকেই প্রিয়তারও স্বপ্ন ছিল সেই স্কুলে পড়ার। একদিন ক্লাস টেস্টে প্রিয়তাকে কপি করার মিথ্যা অভিযোগ দেওয়া হয়। প্রিয়তা সেই থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। আমি স্কুলের স্যাররা হাজারো চেষ্টা করেও তাকে আর নিতে পারিনি। পরে অন্য একটা স্কুলে ভর্তি করিয়েছি। আমার মেয়ে নিজের আত্মসম্মানের জন্য নিজের শখের স্কুল ছেড়ে এসেছে। তুমি কি করে ভাবছো প্রিয়তা তোমার সাথে ফিরে যাবে? তুমি এখন আসতে পারো, পারলে আমার মেয়েকে মুক্তি দাও। প্রিয়তা কখনো দুঃখ কষ্টের সাথে পরিচিত নয়, আর আমি কখনো চাইও না তা হোক। তোমার কারণে যদি আমার মেয়ে কোনো কষ্ট পায়, তাহলে এক বাবার ক্ষমতা তুমি দেখবে। আমিরুল ইসলাম হনহন করে ঘরে চলে গেল। রেহেনা বেগম চলে যাওয়ার জন্য পা বাড়ালো। আয়মানের ডাকে পিছন ফিরে তাকালো, মা, প্রিয়তা কেমন আছে? ভালো। তুমি আর কখনো এসো না বাবা, আমার মেয়ে তোমার সাথে দেখা করবে না বলে ঘরের দরজা বন্ধ করে আছে। আমি চাই না আমার মেয়ের তোমার কারণে অস্বস্তি হোক। রেহেনা বেগম কিছু বলতে পারলেন না, চোখের কোণে জল জমতে শুরু করলো। আঁচলে চোখ মুছে চলে গেলেন। আয়মান তখনও ঠাই হয়ে দাঁড়িয়ে আছে। একটা সময় এই বাড়িতে কত দাম্ভিকতা দেখিয়েছে, নিজের ভালোবাসাকে জোর করে ছিনিয়ে নিয়েছে, কিন্তু আজ বড় অসহায় লাগছে। আজ কেন পারছে না প্রিয়তাকে জোর করে নিয়ে যেতে? শ্বশুরের চোখে চোখ রেখে কথা বলতে পায়ের নিচের মাটিগুলো যেন সরে যাচ্ছে। চলে যাওয়ার জন্য পা বাড়ালো আয়মান। হঠাৎ একটা হাত আয়মানকে শক্ত করে ধরল। আয়মান হকচকে পিছনে তাকালো। এভাবে চলে যাচ্ছেন? আয়মান মুচকি হেসে বলল, যার জন্য এই বাড়িতে এসেছি সেই নিজেকে আমার কাছে গোপন রেখেছে, থেকে আর কি করব বলো? আপি, আম্মু আব্বু কেউ তোমাকে ভালো করে চিনে না, চিনলেও আমি আপনাকে ভালো করেই চিনি ভাইয়া। আপনি কখনোই খারাপ না, তবু আব্বু আম্মু আপি আপনাকে কতটা খারাপ ভাবে। যেদিন সত্যিটা জানবে সেদিন আফসোস করবে। আয়মান দীর্ঘশ্বাসে বলল, আমার জীবনটাই বিপরীত ক্রমে আবর্তন করে প্রিয়াস। মানুষ নিজের বাহিরে হাজারো খারাপ হলে নিজের স্ত্রীর কাছে ভালো থাকে, সেই হলো শ্রেষ্ঠ স্বামী। আর আমার বেলায় দেখো তার উল্টোটা হলো। আসি এখন, ভালো থেকো, তোমার আপের প্রতি খেয়াল রেখো।
রাত বেড়েই চলেছে, রাতের বেলা কষ্টগুলো দ্বিগুণ আকার ধারণ করে, মানুষকে বানিয়ে দেয় নিশাচর প্রাণী। আয়মান ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশপানে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে। ধোঁয়াগুলো কিছু দূর গেলেই শূন্যে মিলিয়ে যায়। ইস, কষ্টগুলো যদি এভাবে শূন্যে মিলিয়ে যেত, তাহলে শহর জুড়ে হাজারো জীবন্ত লাশ ঘুরে বেড়াতো না। আয়মানের আকাশের দিকে তাকিয়ে আছে। আজ আকাশটাকে অনেক বেশি আপন মনে হচ্ছে। প্রিয়তা কোনো এক জায়গায় এই আকাশের নিচেই তো আছে। কারো পায়ের শব্দ শুনে আয়মান পিছনে তাকালো। আরিয়া দাঁড়িয়ে আছে। সিগারেটটা ফেলে দিয়ে আরিয়ার দিকে ঘুরে তাকালো। কিছু বলবি পুতুল? আরিয়ার চক্ষু শীতল, খুব সহজভাবে বলল, বৌমনির সাথে কি এমন করেছিস যে বৌমনি চলে গেছে? আস্তে আস্তে কণ্ঠ ভারী হয়ে আসলো। দা ভাই, ছোটবেলা থেকে আমি একা একা বড় হয়েছি, তোকে ছাড়া কাউকে পাইনি খেলার সাথী হিসাবে। বড় হতে হতে তুই ব্যস্ত হয়ে পড়লি, তোকে কাছে পেতাম না। আগের মতো পুতুল খেলার পুতুল বলে ডাকতি না। কিছু বান্ধবী হলেও তবু একা একা ফিল হতো। এত সুন্দর রাজপ্রাসাদে আমি থাকতে পারতাম না, একাকিত্ব আঁকড়ে ধরত। যখন থেকে বৌমনি এসেছে আমার একা লাগতো না। তোর সাথে বৌমনির সম্পর্ক যেমনই থাকুক, আমাকে নিজের বোনের মতোই জানতাম। তুই শেষ পর্যন্ত কি করলি? মেয়েটাকে তাড়িয়ে দিলি কেন দা ভাই? কেন? তুই আমার জন্য হলো বৌমনিকে রেখে দিতি, ও চলে গেল, তুইও যেতে দিলি। আমার বোনের মতো বৌমনিকে তুই কেড়ে নিয়েছিস, আমি আবার একা হয়ে গেছি দা ভাই। তুই আসলে একটা স্বার্থপর দা ভাই, নিজেকে ছাড়া কিছুই বুঝিস না। মা বাবা থাকলে এমনটা হতো না। আমার মাকে খুব মনে পড়ছে। মা কেন আমাকে ছেড়ে চলে গেল? আমি কেন জীবনে কাউকে আপন করে পাবো না? আরিয়ার দুনয়ন অশ্রুসিক্ত, টুপ টুপ করে বদন বেয়ে নিচে পড়ছে। ধূপধাপ পা ফেলে চলে গেল। আয়মানের কষ্টের মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে, চোখগুলো লাল হয়ে আছে। ধপাস করে বসে পড়ল, নিজের চুলগুলো খামচে ধরেছে, মৃদু আর্তনাদ করছে, দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ এক গগন বিদারী চিৎকার করে উঠল, কে? আমার সাথে এমনটা হয় কেন? সব বিচ্ছেদ কেন আমার ভাগ্যে লেখা? আমি আর পারছি না। আমিও তো রক্তে মাংসে গড়া মানুষ, আমার তো কষ্ট হয়। কেন সবাই আমাকে ছেড়ে চলে যায়? কেউ বেঁচে থেকেও নেই, কেউ বা নিজের ভালোবাসার জন্য আমাকে একা করে অজানায় বাড়ি জমিয়েছে। অন্য কারো করা পাপের শাস্তি আমি কেন পাচ্ছি? আস্তে আস্তে গলা জড়িয়ে আসলো, চুপ করে রইল, চিলে কোঠায় শূন্য দরজার দিকে তাকিয়ে। বুকের ভেতরের তোলপাটটা, নিজের রক্তের সম্পর্কের বনটা পর্যন্ত বুঝল না। 17 বছর আগের বিচ্ছেদের কথা তুই জানলে হয়তো আজ তুই তোর দা ভাইয়ের পক্ষে কথা বলতি। আমি স্বার্থপর নই রে পুতুল, এই নিষ্ঠুর সমাজ আমাকে স্বার্থপরের খোলসে আবদ্ধ করেছে। তোর থেকে আমি একাকিত্ব অনুভব করছি। 1000 বার মৃত্যু কামনা করে 1000 বার তওবা করেছি শুধুমাত্র তোর জন্য, তোর ছায়া হতে। আমার তো ছায়া হয়ে কেউ ছিল না। ছাদের কোণে রাখা ইটের কণাগুলো আঁকড়ে ধরে কষ্ট নিরাময়ের চেষ্টা করছে। জীবনের জমে থাকা কষ্টগুলো নতুন রূপে ফিরে এসেছে। কষ্টের সজীবতা আইমানকে নির্জীব করে দিচ্ছে, বারবার ভেঙে দিতে চাইছে আইমান নামক মানবের অস্তিত্বকে। হাত থেকে অনবরত রক্ত ঝরছে, তার কোনো হেলদোল নেই আইমানের। মনের যন্ত্রণার কাছে এটা যে সূক্ষ্ম যন্ত্রণা। হঠাৎ আকাশ ছেয়ে গেল কালো কাদম্বিনী। আকাশ জুড়ে তারাদের ভিড় আর দেখা যাচ্ছে না। চাঁদ খুব করে লুকোচুরি খেলছে। ঝুম বৃষ্টি নেমেছে শহর জুড়ে। শহর জুড়ে সজীবতা ফিরাতে ব্যস্ত প্রকৃতি। খুব করে ধুয়ে মুছে দিতে চাই আয়মানদের কষ্টগুলো। আয়মান হাঁটুতে মুখ গুজে বসে আছে ছাদে। আয়মানের কৃষ্ণ বর্ণের শরীরের ওপর দিয়ে হাজারো বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দিচ্ছে খুব যতনে। চোখের জল বৃষ্টির জল মিশে একাকার, যেন শ্রাবণীর মুখ্য উদ্দেশ্য আয়মানের চোখের জল গোপন করার। প্রতিটা ফোঁটায় ফোঁটায় বৃষ্টি বলছে, পুরুষকে কান্না মানায় না, বড্ড বেশি অসহায় লাগে। কাঁদতে না পারা পুরুষদের জন্য আমার এই আয়োজন। বৃষ্টির গতি বেড়েই চলেছে। আমিরুল ইসলাম কিছুক্ষণ ধরে বুকে ব্যথা অনুভব করছে। প্রথমে স্বাভাবিক ভাবলেও তীব্রতা বেড়েই চলেছে। দেরি না করে অ্যাম্বুলেন্সকে খবর দিয়েছে রেহেনা বেগম।
10 মিনিটের মধ্যেই পৌঁছে গেল হাসপাতালে। প্রিয়তা সব কিছুর জন্য নিজেকে দায়ী করছে, না পারছে নিজেকে সামলাতে, না পারছে পরিবারকে সামলাতে। রেহেনা বেগম ছেলে মেয়েদের নিজের কাছে ধরে রেখেছে, না হলে যে ওরা ভেঙে পড়বে। চারিদিকে প্রতিধ্বনিত হয় মুয়াজ্জিনের আজান, পাখিদের কলরব যেন স্রষ্টাকে স্মরণ করায় জামাতের আহ্বান। এ কলরব সুদূর ইয়াসিরের থেকে আসা বেলালের কণ্ঠধ্বনি। নিজের জীবন সংশয়ে পড়ে যখন নবী ছেড়ে এসেছিলেন নিজের মাতৃভূমি, খুঁজে ছিলেন এক নিরাপদ আশ্রয়, পেয়েছিলেন এখানেই যার সন্ধান। সে আশ্রয় যেন আজ হয়েছে পাখিদের বাসস্থান। আকাশে লালাভাব ফুটে উঠেছে, আকাশ কিছুটা পরিষ্কার, বৃষ্টির রেশ কেটে গেলেও শহর পানিতে ভরপুর। আমরুল ইসলামের বুকে ব্যথাটা ছিল সুস্থিত অ্যানজাইমা। আবেগীয় বিষণ্ণতার কারণে সাধারণত এই ধরনের অ্যানজাইমা হয়ে থাকে। ডাক্তার আমিরুল ইসলামকে বাড়ি নিয়ে যেতে বলেছেন। এখন কোনো ভয় না থাকলেও চিন্তামুক্ত থাকতে বলেছেন। প্রিয়তা, রেহেনা বেগম, পিয়াস আমিরুল ইসলামকে বাড়ি নিয়ে আসেন। প্রিয়তা এখনও ঘর থেকে বেরিয়ে আসতে পারেনি। বাবার পাশে ঠায় হয়ে বসে আছে, যেন হাজার যুগ পেরিয়ে বাবার সাথে দেখা হলো তার। দুনয়ন ভরে দেখছে বাবাকে। আয়মান কাক ভেজা হয়ে ঘরে ফিরেছে। পিয়াসের ফোন পেয়ে ফজরের উদ্দেশ্যে বেরিয়ে গেল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। পিয়াসের ফোন পেয়ে ফজরের সময় বেরিয়ে গেল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। ভোরের আলো ফোটার আগেই বৃষ্টির আগমন। গুড়ি গুড়ি বৃষ্টিতে ছেয়ে গেছে পুরো শহর। আকাশের বিশালতায় মেঘের বিষণ্ণতা। আয়মান হন্তদন্ত পায়ে প্রিয়তাদের বাসায় ঢুকল। শুনশান নীরবতা বইছে পুরো বাড়িতে। রেহেনা বেগম নীরবে রান্নার ঘরে কাজ করছে। আয়মানকে দেখে কিছুটা অবাক হলেন রেহেনা বেগম। শাড়ির আঁচলে হাত মুছে আয়মানের দিকে তাকিয়ে গেলেন। অবাক কণ্ঠে প্রশ্ন করল, তুমি এত সকালে এখানে? আয়মান ইতস্তত বোধ করে বলল, কেমন আছেন মা? বাবা নাকি অসুস্থ, এখন কেমন আছেন? রেহেনা বেগম নিরাশ কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছে, এখন ঘুমাচ্ছে, সারা রাত ঘুমায়নি। আসলে মানুষটা মেয়েটাকে অনেক বেশি ভালোবাসে, তো তাই কালকে তোমার ওপর রেগে গেছে অনেক, অতিরিক্ত চিন্তায় সমস্যা হয়েছে। আয়মানের চোখ ছলছল করছে। তার বাবাও তো তাকে অনেক ভালোবাসত। কত শত স্মৃতি জমে আছে বাবার সাথে। আজ থেকে এতিম বানিয়ে দূর অজানায় পাড়ি জমিয়েছে বাবা। বাবার মতো কেউ তাকে একটু ভালোবাসে না, আর না কাছে টেনে নেয়। সবার কাছে খারাপ, স্বার্থপর। আয়মানের এই অবস্থা দেখে রেহেনা বেগম কিছুটা কষ্ট পেলেন। মায়েরা এমনই হয়, একটু বেশি দয়ালু। কি হয়েছে তোমার আয়মান? কিছু না মা, প্রিয় কি ঘুমাচ্ছে? আমি একটু ওকে দেখতে চাই, প্লিজ মা, অনুমতি দেন। রেহেনা বেগম ইশারায় যেতে বললেন। আয়মান অনুমতি পেয়ে প্রিয়তার ঘরের দিকে পা বাড়ালো। দরজা একটু ফাঁক করে আয়মান ঘরে ঢুকলো। প্রিয়তা ঘুমের রাজ্যে হারিয়েছে অনেকক্ষণ হলো। গায়ে কম্বল জড়িয়ে, বালিশ জড়িয়ে ধরে কাত হয়ে ঘুমাচ্ছে। খোলা জানালা দিয়ে শীতল বাতাস ছুঁয়ে দিচ্ছে প্রিয়তার মায়াবী মুখশ্রীকে। কপালের অবাধ্য চুলগুলো হালকা উঠছে, মাঝে মাঝে ঢেকে দিচ্ছে বন্ধ অক্ষি জোড়াকে। ঘুমন্ত প্রিয়তাকে সদ্য জন্ম নেওয়া মাসুম বাচ্চার ন্যায় লাগছে। আয়মান প্রিয়তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, এ যেন হাজার বছর না দেখার তৃষ্ণা। প্রিয়তার মাথায় আলতো শুয়ে ফিসফিস করে বলল, ও হে নিষ্ঠুর রমণী, এ কেমন নিষ্ঠুর রূপ তোমার! অন্যের ঘুম হরণ করে নিজেই করছো ঘুমের রাজ্যে বিচরণ। এতটুকু দয়াশীল হতে পারতে না? এই অধমের জন্য কি তোমার মনে কোনো দয়ামায়া নেই? তবে কেন এত মায়াবী লাগছে তোমাকে? যুগ যুগ তোমাকে আমাতে আবদ্ধ করার তৃষ্ণা আমার বক্ষ জুড়ে, একটু কি পারতে না তোমার ভালোবাসায় নিবারণ করতে? গ্রীষ্মের খরতাপে ফেটে চৌচির হয়ে যাওয়া আবাদভূমি যেমন বর্ষার মেঘমালার আদুরে জলধারায় নতুন জীবন ফিরে পায়, তুমি আমার জন্য তেমন ছিলে প্রিয়। কেন হলে না আমার হাড় কাঁপানো শীতের উষ্ণতা? খুব ইচ্ছে করে জানো, তোমার গ্রীবায় মুখ গুজে শান্তির ঘুমে হারিয়ে যায়। সকল গ্লানি ক্লান্তি বিষণ্ণতার অবসান ঘটিয়ে তোমার ছোঁয়ায় সিক্ত হয়ে নতুন করে বাঁচি। আমার ভাগ্য কি এতটাই খারাপ প্রিয়, যার জন্য তুমি আমাকে বঞ্চিত করছো ভালোবাসা থেকে? খুব বেশি কি চাওয়া হয়ে যাচ্ছে আমার প্রিয়?
তবে একটু শুধু চাইব তুমি আমাতে আবদ্ধ থাকো আজীবন আমরণ। প্রিয়তা কারো শীতল স্পর্শ অনুভব করতে ঘুম ঘুম চোখে তাকালো। আইমান তার পাশে বসে আছে, চোখের সামনে ভাসছে সেই দিনের চিত্রটা, কানে বাজছে আইমানের উচ্চারিত প্রতিটা ধ্বনি। হকচকি উঠে বসে গায়ে ওড়না জড়ানো, বিরক্তি কণ্ঠে বলল, আপনি এখানে কেন এসেছেন? আপনাকে আসতে বারণ করা হয়েছে, ভুলে যাচ্ছেন কেন? আইমান শীতল কণ্ঠে বলল, যেখানে তুমি আছো সেখানে একবার নয় 1000 বার আসবো, তাড়িয়ে দিলেও আসবো। আমার ভালোবাসা বারবার তোমার কাছে আসতে বাধ্য করে প্রিয়। আপনার এসব কথা শোনার কোনো ইচ্ছে নেই আমার। আপনার কারণে আমাদের সুখী পরিবার অশান্তি নেমে এসেছে। আমার আব্বুর এই অবস্থার জন্য শুধুমাত্র আপনি দায়ী। একটা পরিবারে ঝড় বয়ে এনে এখন এসেছেন তামাশা দেখতে, আর কখনো আসবেন না যদি আপনি আমার ভালো চান। আপনি যদি চান আমি ভালো থাকি, তাহলে আপনার ছায়াও যেন আমার গায়ে না পড়ে। চলে যান এখান থেকে, আপনাকে আমার অসহ্য লাগে, মুক্তি চাই আমি। আইমানের কণ্ঠ ভারী হয়ে আসছে, তবু মুচকি হেসে বলল, দিব, খুব তাড়াতাড়ি দিব। আমার দেয়া মুক্তিতে যদি তোমার শান্তি মেলে তবে তাই হোক। তবে মনে রেখো প্রিয়, একদিন তুমি প্রচণ্ড অসুখে ভুগবে। আমাকে না পর অসুখ তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে। আমাকে দেখার জন্য তোমার ওই কাজল কালো আখির অসুখ হবে। দেহ জুড়ে আমাকে কাছে পাওয়ার, হৃদয় জুড়ে হৃদয় হরণের। সেদিন তুমি পেয়েও হারানোর যন্ত্রণা ভোগ করবে। যে দুঃখ তুমি আমাকে দিয়েছ, অনুরূপ দুঃখ ফেরত পেয়ে তুমি অবাক হবে। একদিন তোমার আকাশে ঝুম বৃষ্টি হবে, আচমকা ভিজবে তোমার গাল বেয়ে। সেটা বৃষ্টির জলে নয়, তোমার চোখের জলে। কোনো এক কাঠফাটা দুপুরের রোদে পাওয়া জলতৃষ্ণার মতো আমাকে দেখার তৃষ্ণায় তোমার বুকের বাঁ পাশটা খুব করে পুড়বে। কোনো এক সকালে ভেজা চুল নিয়ে তোয়ালে হাতে দাঁড়িয়ে থাকবে আমি চুল মুছে দেওয়ার অপেক্ষায়। শাড়ির ভাঁজ এলোমেলো থাকবে, কিন্তু গুছিয়ে দেওয়ার জন্য আমি আর থাকবো না। বেডসাইড ড্রয়ারে জ্বরের ওষুধ ঠিকই থাকবে, কিন্তু রাতে কেউ যত্ন করে খাইয়ে দিবে না। হঠাৎ হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যাবে, আমার বুকের বাঁ পাশে মাথা রাখার জন্য তোমার হাতটা আমায় খুঁজবে, কিন্তু সেখানে কেবল আমার শূন্যতায় পড়ে আছে। খাবার খেতে গিয়ে তোমার হেসকি উঠলে হয়তো ভাববে তোমায় আমি স্মরণ করছি, কিন্তু সেদিন আমি তোমায় ভুলে যাব, ভাববো না তোমার কথা। প্রতি ক্ষণে ক্ষণে তোমার আমার অপেক্ষার চোখের জল নামবে, কিন্তু অপেক্ষার প্রহর শেষ হবে না। তবু বলবো ভালো থেকো। আইমান দাঁড়ালো না, এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল। প্রিয়তা ঘরের মধ্য থেকে বের হতে পারেনি, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আইমানের যাওয়ার পানে। প্রিয়তার ভেতরটা খা খা করছে, চোখের সামনে ঝাপসা লাগলেও চোখের জল আটকে গেছে। বুকের বাম পাশে চিনচিন ব্যথায় অতিষ্ঠ হচ্ছে শরীরটা। আইমান চোখের জল মুছিয়ে ড্রয়িং রুমে দাঁড়িয়ে পড়ল। রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে রেহেনা বেগমের পাশ হয়ে সালাম করল, মা, আপনাদের অনেক কষ্ট দিয়েছি, পারলে আমাকে মাফ করে দিয়েন। আমি জানি অনেক অন্যায় করেছি, তবু বাবাকে বলবেন নিজের ছেলে ভেবে হলেও আমাকে যেন ক্ষমা করে দেন। ভালো থাকবেন, আসি এখন। রেহেনা বেগম মাথায় হাত বুলিয়ে দিল। কিছু বলার আগে আইমান চলে গেল। রেহেনা বেগম অজানা কারণে ভয় পাচ্ছে। কি এমন তার মেয়ের সাথে হয়েছে? প্রিয়তা উঠে দাঁড়ালো, আস্তে আস্তে বারান্দায় গিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। আইমানের শুভ্র পাঞ্জাবি বৃষ্টির পানিতে শরীরের সাথে লেপ্টে আছে। হাতে থাকা সাদা ব্যান্ডেজ লাল রক্ত মাখামাখি। প্রিয়তার ভিতরটা ধূপ করে উঠল। না পারছে কিছু বলতে, না পারছে আইমানের এই অবস্থা দেখতে। আইমান ড্রাইভারকে পাঠিয়ে দিয়ে নিজে গাড়ি নিয়ে চলে গেল। ঝড় বৃষ্টি ক্রমশই বাড়ছে, চারিদিকে অন্ধকারে ছেয়ে গেছে। থেকে থেকে বজ্রপাতের কড়া আলোতে আলোকিত হচ্ছে শহর। হঠাৎ বজ্রপাতের বিকট আওয়াজে প্রিয়তা কানে হাত দিয়ে চিৎকার করে উঠল, কিন্তু আইমানের কান পর্যন্ত প্রিয়তার কণ্ঠস্বর পৌঁছাল না। গাড়ি ততক্ষণে ছুটে গেল অনেক দূরে। দূর অজানে পাড়ি জমাতে আইমান ছুটছে, সব মায়া ভালোবাসা বন্ধন ছিন্ন করে চলে আসছে অনেক দূরে, যেখান থেকে প্রিয়তার ওপর আইমানের ছায়া কোনোদিন পড়বে না। প্রিয়তার মাথা ভারী হয়ে আসছে, চোখের সামনে অন্ধকার দেখছে, কানে কারো শব্দ পৌঁছাচ্ছে না। প্রিয়তা বারান্দার ফ্লোরে লুটিয়ে পড়ল, বৃষ্টিতে ভিজে একাকার পুরো শরীর।
গন্তব্যহীন আয়মান আনমনে গাড়ি চালাচ্ছে, মনের মাঝে বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়। অতীতের স্মৃতি বিজড়িত রাস্তায় আয়মানের গাড়ি চলছে। একসময় বাবার সাথে প্রায় আসতো এই রাস্তায়। কত খুনসুটি মাথা মাখা ছিল বাবার ছেলের মুহূর্তগুলো। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, ঝড়ের তীব্র বাতাসে নিয়ে পড়ছে রাস্তায়। জনমানবহীন রাস্তায় আয়মানের গাড়িকে পিছন থেকে একটা কালো গাড়ি অনেকক্ষণ যাবত ফলো করছে। আয়মান সেদিকে পাত্তা দিল না, ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। হঠাৎ সামনে একজন মহিলাকে দেখতে পেল। ততক্ষণে গাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলেছে। আয়মান গাড়ি থেকে সাইড করে ভেঙে পড়া গাছের সাথে ধাক্কা খেল। মুহূর্তে উল্টে গেল সাদা গাড়িটা। আয়মান ছিটকে পড়ল দূরে। সাদা পাঞ্জাবি রক্তে রঞ্জিত হয়ে উঠল। বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যাচ্ছে আয়মানের রক্ত। রক্তধারা সৃষ্টি হয়েছে জঙ্গলময়। চোখের সামনে ভাসছে প্রিয়তমার মায়াবী মুখশ্রী। হাজারো স্মৃতি বুকের মধ্যে, প্রিয়তমার সাথে হাজারো বছর বাঁচার আক্ষেপ। ছটফট করতে লাগলো আয়মান। মৃত্যুর আগে শেষ মুহূর্তে যদি তার প্রিয়তম স্ত্রীর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারত, পৃথিবীর শেষ দেখা যদি হতো প্রিয়তার বদনখানি। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুনত হৃদয়ের হরণীর, হৃদয়ের হাহাকার। আয়মান উঠে দাঁড়াতে চাইল, কিন্তু পারল না। শেষ নিঃশ্বাস প্রিয়তার কোলে মাথা রেখে ত্যাগ করবে। প্রিয়তাকে একবার বলতে হবে, এই দেখো তোমার কথা রেখেছি প্রিয়, আমি চলে আসছি বহুদূর, যেখান থেকে তোমার উপর আমার কোনো ছায়াও পড়বে না। তুমি খুব ভালো থাকবে, তাই না প্রিয়? তখন কি প্রিয়তার কাজল কালো আঁখিতে জলধারার নামবে? যেভাবেই হোক প্রিয়তার কাছে পৌঁছাতে হবে। আয়মানের সমস্ত শরীর থেকে অনবরত রক্ত ঝরছে। তবুও উঠে দাঁড়ালো। পথ চলার শক্তি নেই। এক পা সামনে এগিয়ে দিতেই পড়ে গেল মাটিতে। চোখের সামনে সব ঝাপসা লাগছে। মাথা ভারী হয়ে উঠেছে। ধীরে ধীরে শরীর ভারী হয়ে আসতো। সমস্ত শক্তি ফুরিয়ে গেল। পরে রইল নিস্তেজ নিথর দেহখানি। প্রিয়তার জ্ঞান ফিরতেই নিজেকে ঘরে আবিষ্কার করলো। পাশে পিয়াস দাঁড়িয়ে আছে, চোখগুলো ভেজা। প্রিয়তা হকচকে উঠে বসল। ভাই, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? পিয়াস ভেজা কণ্ঠে বলল। তুমি ঠিক আছো তো? প্রিয়তা সন্দিহান চোখে পিয়াসের দিকে তাকালো। কি হয়েছে সত্যি করে বলতো, মিথ্যে কিছু বলবি না কিন্তু। অজানা ভয়ে চুপসে গেল প্রিয়তা। চোখ থেকে অবাধ্য নোনা জল পড়ছে। পিয়াস হু করে কেঁদে উঠল। আপি, ভাইয়া হাসপাতালে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাইয়ার অবস্থা খুব খারাপ আপি, অনেকক্ষণ হলো এখনো জ্ঞান ফেরেনি আপি। প্রিয়তার অজানা ভয় সত্যি হলো। কানে বাজছে আয়মানের কথাগুলো। বলা কথাগুলো আয়মান এভাবে সত্যি করতে উঠে পড়ে লাগবে প্রিয়তা ভাবতে পারেনি। কানে হাত দিয়ে গগন বিদারী চিৎকার করে উঠল। তব দেখে কিছুক্ষণ চুপ করে রইল। আস্তে আস্তে বলল, আমাকে নিয়ে চল পিয়াস, আমি এক্ষুনি যেতে চাই। পিয়াস প্রিয়তাকে ধরে ড্রয়িং রুমে আনলো। রেহানা বেগম গালে হাত দিয়ে বসে আছে। তার ধারণা প্রিয়তার সাথে ঝগড়া করে নিজের ইচ্ছায় অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে আয়মান। কিছুক্ষণ আগে হাসপাতাল থেকে এসেছেন। খবর পেয়ে ছুটে গেলেন হাসপাতালে। প্রিয়তাকে দেখে উঠে দাঁড়ালেন। প্রিয়তা মায়ের বুকে ঝাঁপড়ে পড়ে কাঁদতে লাগলো। রেহানা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। নীরবে তিনিও চোখের জল মুছছে। মেয়ের এমন কষ্টের মুহূর্তগুলোর সাক্ষী কোন মায়েরাই ঠিক থাকে না। প্রায় 40 মিনিট পর হাসপাতালে পৌঁছালো প্রিয়তারা। আরিয়া, অনু, ইরা সহ গার্ডরা হাসপাতালে আছে। আয়মানের অ্যাক্সিডেন্টের কথা যতটা সম্ভব গোপন রাখা হয়েছে। আরিয়া প্রিয়তাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। বৌমনি, দাদা ভাইয়ের কি হয়েছে? তোমার সাথেই তো শেষবার কথা হয়েছে দা ভাইয়ের। তুমি কি কিছু বলেছো দা ভাইকে, যে কারণে দা ভাই এই অবস্থা? বলো না বৌদি, কি বলেছো তুমি? প্রিয়তা পাথরের মতো দাঁড়িয়ে আছে। আরিয়ার কথার কোনো উত্তর তার কাছে নেই। আরিয়া কাঁদছে আর একের পর এক প্রশ্ন করছে। প্রিয়তা আরিয়াকে নিয়ে বসলো। মুখ দিয়ে একটা কথাও বের হয়নি প্রিয়তার। চোখে পানি টলমল করছে। বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো। আরিয়া দৌড়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার জানালো, আল্লাহর অশেষ রহমতে গুরুতর কিছু হয়নি, তবে ডান হাতে আঘাত পেয়েছে। মাথা এবং শরীরের কিছু জায়গায় কেটে গেছে। আয়মানকে কেবিনে নেওয়া হলো। প্রিয়তা দেরি না করে আয়মানের কাছে ছুটে গেল। আয়মানের পাশে বসে এক দৃষ্টিতে পরখ করলো আয়মানের আঘাতপূর্ণ দেহটাকে কতটা নিথর হয়ে পড়ে আছে।
চোখের জল গড়িয়ে পড়ল আয়মানের ঠোঁটের ওপর। আয়মান আস্তে আস্তে চোখ খুলতে চেষ্টা করলো। প্রিয়তা উঠে দাঁড়ালো, ধীর পায়ে বাহিরে চলে গেল। আয়মান চোখ খুলে ধোঁয়াশার মাঝে প্রিয়তাকে দেখল। সূর্যের আলোতে মিলিয়ে যাওয়া কুয়াশার মতো প্রিয়তাও মিলিয়ে গেল। চোখের ঝাপসা যত কাটছে প্রিয়তা অদৃশ্য হচ্ছে। একই তবে অলিক মৃগের মতো প্রিয়তাকে দেখেছে সে, নাকি সত্যি প্রিয়তা এসেছে? হঠাৎ খেয়াল করলো তার ঠোঁট নোনা জলে ভেজা। আয়মান হাজার যন্ত্রণার ভিতরেও একটুখানি স্বস্তি পেল প্রিয়তার আগমনে। আয়মান উঠে বসতে চাইল, কিন্তু মাথায় প্রচণ্ড ব্যথায় করে উঠল। প্রায় 5 ঘন্টা পর আয়মানের জ্ঞান ফিরল। নার্স এসে বলল, আপনাদের মধ্যে প্রিয়কে জ্ঞান ফেরার পর থেকে প্রিয় প্রিয় করছে। প্রিয়তা হকচকে উঠল। আরিয়া প্রিয়তাকে যাওয়ার জন্য ইশারা করলো। প্রিয়তা ধীর পায়ে আয়মানের কাছে গেল। আয়মানের নিভু নিভু চোখে উপরের দিকে তাকিয়ে আছে। প্রিয়তা পাশে এসে দাঁড়িয়ে রইল। আয়মান প্রিয়তার দিকে না তাকিয়ে বসতে বলল। প্রিয়তা বসল। দুজনের মধ্যে পিনপতন নীরবতা। অনেক পর প্রিয়তা নীরবতা কাটিয়ে বলল, অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে? ইচ্ছে করে করেন এসব, তাই তো? আয়মান আচমকা অট্ট হেসে প্রিয়তার দিকে তাকালো। প্রিয়তা তবদা খেয়ে আয়মানের দিকে তাকালো। আয়মান হাসি থামে বলল, তুমি জিজ্ঞাসা করছো এটা? তুমি তো তাই চেয়েছিলে, কিন্তু আফসোস সেটা হয়নি। একজন মহিলাকে বাঁচাতে গিয়ে এমনটা হয়েছে। প্রিয়তা আয়মানের এহেন আচরণে হতবাক। তারপরও নিজেকে সামলে বলল, আমি কখন বললাম আপনার ক্ষতি চেয়েছি? মিথ্যা দোষারোপ আর কত করবে না আমাকে? আয়মান শীতল কণ্ঠে বলল, তবে জীবন্ত লাশে বেঁচে থাকতে বলছ? প্রিয়তা কিছু বলল না। আবার ও নীরবতা দুজনের মাঝে। হাজারো কথা বলার থাকলেও জড়তা কাটিয়ে বলতে পারছে না কেউ। প্রিয়তা আয়মানের দিকে তাকে বলল, আজকে রাতে আমি থেকে যাব। আয়মান প্রিয়তার দিকে তাকে বলল, যদি বলতে সারা জীবন আপনার কাছে থেকে যাব তাহলে নিঃসন্দেহে রেখে দিতাম আমাতে আবদ্ধ করে, কিন্তু এখানে রাখতে পারবো না, বাসায় চলে যাও। প্রিয়তা অন্যমনস্ক হয়ে বসে আছে। আয়মান আবার বলল, তুমি বারান্দায় গিয়ে অজ্ঞান হয়েছিলে কেন? প্রিয়তা হকচকে উঠল, ধীর কণ্ঠে বলল, জানি না, হঠাৎ করে। প্রিয়তা হকচকে উঠল, ধীর কণ্ঠে বলল, জানি না, হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। আয়মান চিন্তিত হয়ে প্রিয়তার দিকে তাকিয়ে রইল। প্রিয়তা উঠে দাঁড়ালো। আয়মান উদাস কণ্ঠে বলল, চলে আসছ? হয়তো পিছনে ফিরে তাকালো প্রিয়তা। আপনি তো বললেন চলে যেতে। আয়মান আর কথা বাড়ালো না। দীর্ঘশ্বাস ফেলে প্রিয়তাকে বিদায় দিল। ছোট করে বলল, ক্ষণিকের জন্য মায়া বাড়াতে থেকে যেও না, এ মায়া বড্ড বেশি কষ্ট দেয়। গভীর রাত। আয়মানের ঘুম ভাঙতে শরীরে কারো কোমল স্পর্শ অনুভব করল। পাশ ফিরতে দেখল প্রিয়তা গুটিসুটি মেরে শুয়ে আছে। একটু নড়াচড়া করলেই পড়ে যাবে। মুহূর্তে ভুলে গেল তাদের দূরত্বের কথা। বাম হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল। ঘুমন্ত প্রিয়তার ললাটে চুম্বন এঁকে দিয়ে চুলগুলো ফু দিয়ে মুখ থেকে সরিয়ে দিল। মুচকি হেসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়তার দিকে। প্রিয়তা ঘুমের ঘরে আয়মানকে আরও কাছে টেনে নিয়ে টি শার্ট খামছে ধরল। নির্দ্বিধায় আয়মান প্রিয়তার চুলে মুখ গুজে চোখ বন্ধ করে নিজের সাথে মিশে নিল। পৃথিবীর সব পারফিউম হার মানাবে প্রিয়তার চুলের গন্ধের কাছে। প্রতিটা নিঃশ্বাসে নেশা মনে হচ্ছে। এভাবে কাছে আসার কি দরকার ছিল সুইটহার্ট? তোমার স্পর্শ আমাকে সব ভুলিয়ে তোমার কাছে থেকে যেতে বাধ্য করে। হাতে না মেরে ভাতে, ও সরি, রোমান্সের অভাবে মারতেছ মনে হয়। এত দুষ্টু বুদ্ধি কই থেকে আসে তোমার মাথায়? এই অসুস্থ অবস্থায় এভাবে কাছে এসে যন্ত্রণা দিচ্ছ? উফ, ফিলিংস চেপে রাখা যাচ্ছে না। প্রিয়তার আয়মানের বিড়বিড় শব্দে ঘুম ভেঙে গেল। কিছুটা অস্বস্তি বোধ করে দূরে সরতে চাইল। আয়মানের আরও শক্ত করে বাহুতে আবদ্ধ করল। এমন নড়াচড়া করছো কেন? দেখছো না বেড ছোট? তাই তো তোমাকে চলে যেতে বলেছি, কিন্তু তুমি থেকে গেলে। শুধু তো থেকে গেলে না, অসুস্থ অবস্থায় এখন আমাকে সিডুস করার চেষ্টা করছো। প্রিয়তা ভুরু কুঁচকে বিরক্তির স্বরে বলল, আমি আবার এসব কখন করলাম? যত সব আজে বাজে কথা। আয়মান নেশাক্ত কণ্ঠে বলল, এখনও আমার টি শার্ট কীভাবে খামছে ধরে আসো? এসবের মানে কি আমি বুঝি না? আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব ফোন দিয়ে আটছ তুমি, তাই না? আপনি না সকালে অ্যাক্সিডেন্ট করেছেন, এখন এত কথা কিভাবে বলছেন?
আইমান একটু ভাব নিয়ে বলল, আমি যদি মানসিকভাবে ভেঙে না পড়তাম তাহলে আমার কিছুই হতো না। আর এসব কাঁটা ছেঁড়া, হাত ভাঙা, পা ভাঙা, এগুলোতে আমি অভ্যস্ত। এসব আমার ছোটবেলা থেকেই হয়ে এসেছে। প্রিয়তা চুপ করে রইল। আইমান প্রিয়তার চুপ করে থাকা দেখে শীতল কণ্ঠে জটিলতা ছাড়া প্রশ্ন করল, থেকে গেলে কেন? দায়িত্ব নাকি ভালোবাসায়? প্রিয়তা অপ্রত্যাশিত প্রশ্নে চমকে উঠল। প্রশ্নটা বড্ড বেশি কঠিন মনে হচ্ছে। আইমানের দিকে তাকিয়ে রইল, যেন চোখেই সব উত্তর দিবে। আইমান মুচকি হেসে আর চোখে বলল, প্রশ্নটা কি বেশি কঠিন করে ফেললাম? উত্তরটা আমি দেই তাহলে। তুমি দায়িত্ব পালনের জন্য থেকে গেলে, এটাও ঠিক না। আর ভালোবাসা, সেটা তো কখনোই তোমার ছিল না। তুমি যেটাকে ভালোবাসা বলো, আমি সেটা বলি মোহ, ধোঁয়াশা আচ্ছন্ন টান, যা বেশি দিন স্থায়ী হয় না। এই সাময়িক টানে আজ আমার কাছ থেকে গেলে কালকে কেটে গেলে চলে যাবে। তুমি যদি আমাকে ভালোবাসতে, আমাকে স্বামী হিসেবে মন থেকে গ্রহণ করতে, হয়তো আমাকে ক্ষমা করে আমার কাছে ফিরে আসতে। তুমি চলে যাওয়ার পর থেকে আমার প্রতিটা সেকেন্ড শতাব্দী মনে হয়েছে। চাইলে এখনও তোমাকে আমার কাছে বন্দি করে রেখে দিতে পারি, কিন্তু মনটা খুব করে চায় আমার এই তৃষ্ণার্ত বক্ষে তুমি নিজে থেকে ফিরে আসো। জানো, খুব করে চাই আমার বুকে মাথা রেখে আমার নামে আমার কাছে মালিশ করো। তোমার চোখে মুখে আমাকে পাওয়ার তৃপ্তটা দেখতে চাই আমি। যদি না পারো নিজে থেকে আমাকে আপন করে আমার কাছে ছুটে আসতে, তবে জোর করব না। দীর্ঘশ্বাসে 1000 বছর অপেক্ষা করব তোমার জন্য। আচ্ছা প্রিয়, নিজেকে কখনো প্রশ্ন করেছ তুমি স্ত্রী কতটুকু দায়িত্ব পালন করেছ? বিয়ের প্রথম দিন থেকে আজ পর্যন্ত কখনো আমার খোঁজ নিয়েছ? কখনো বারান্দায় একা দাঁড়িয়ে থাকতে দেখে পাশে দাঁড়িয়েছ, বলেছ আপনার মন খারাপ কেন? মন খারাপের কারণ শুনতে চেয়েছিলে? যার বুক নিজের বালিশ বানিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছ? কখনো সকালবেলা জিজ্ঞাসা করেছিলে রাতে সেই মানুষটা ঘুমিয়েছে কিনা? আমিও চাইলে 1000টা অভিযোগ করতে পারি, কিন্তু কখনই করিনি। তোমার সব অবহেলা আমি আপন করে নিয়েছি, তোমার সব উদাসীনতা আমি মানিয়ে নিয়েছি, কারণ এসব জোর করে হয় না। কষ্ট হলেও কখনো প্রকাশ করিনি, কারণ তোমাকে আমার করে রাখতে চাই। বিয়েটা জোর করে হয়েছে বলে আমি সব কিছু থেকে বঞ্চিত। আইমান দম ফেলে আবার বলল, তোমার কাছে এখন আমি খারাপ হলেও যেদিন আমাকে ভালোবেসে স্মরণ করবে, আমার কথা চোখ বন্ধ করে ভাববে, সেদিন মনে হবে তোমার জন্য আমার চেয়ে পারফেক্ট কেউ ছিল না, আমার চেয়ে বেটার অপশন থাকতে পারে না। প্রিয়তা ভাঙা কণ্ঠে বলল, আর কিছু বলবেন না? দুজনের মধ্যে পিনপতন নীরবতা, বুকের মধ্যে সাগরের তোলপাড় ঢেউ, হৃদয়ে হাজারো শব্দ বুনলেও প্রকাশের ইচ্ছে নেই। পরের দিন ঘড়ির কাঁটার টিকটিক শব্দে সেকেন্ড, মিনিট, ঘন্টা কেটে গেল। আইমান বাসায় চলে এসেছে। ডান হাতটা এখনো ভালোভাবে নাড়াতে পারে না। কুসুম আর আরিয়া আইমানের দেখাশোনা করছে। প্রিয়তা সকালবেলা কোনো কথা না বলেই চলে গেল। আইমান বাকশূন্য হয়ে প্রিয়তার দিকে তাকিয়ে রইল। প্রিয়তা পিছনে ফিরে তাকালে হয়তো দেখত কেউ একজন তীব্র আক্ষেপ নিয়ে বসে আছে। হৃদয় উজাড় করে বলতে ইচ্ছে করে থেকে যাও, কিন্তু নিষ্ঠুর প্রিয়া তো শুনল না হৃদয়ের ক্রন্দন। কেটে গেল 1 মাস। শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। স্নিগ্ধতায় ভরে গেল প্রকৃতি। প্রিয়তার আজ পরীক্ষা শেষ হলো। আইমানের সাথে সেদিনের পর থেকে কখনো দেখা কিংবা কথা হয়নি। আইমানও আর নিজে থেকে যায়নি প্রিয়তার কাছে, যে যার মতো ব্যস্ত। আইমান ইদানিং বহু ঝামেলার সম্মুখীন হচ্ছে, তবে সেটা রাজনৈতিক কোনো দল নয়, অন্য কোনো নতুন শত্রুর আগমন। আইমানের এলাকায় যথেষ্ট নিরাপদ। আইমান বাইরে কোথাও গেলে ঝুঁকি থাকে। প্রিয়তা ভার্সিটি থেকে বের হয়ে আনমনে হাঁটছে। মনটা কেমন কুড় ডাকছে। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছে। গাড়ির শব্দে ধ্যান ভেঙে পাশে তাকালো। আচমকে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। পৈশাচিক আনন্দ পেয়ে প্রিয়তাকে গাড়িতে উঠে নিল। গাড়ি চলতে শুরু করলো। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। আকাশ জুড়ে লালাভাব ধীরে ধীরে মুছে যাচ্ছে। রেহনা বেগম প্রিয়তাকে কল করে যাচ্ছে। প্রিয়তার ফোন দুপুর থেকে বন্ধ। আমিরুল ইসলাম চিন্তিত চেহারায় ঘরময় পায়চারি করছে। আয়মানকে ফোন করেই চলেছে। অনেকক্ষণ পর আয়মান ফোন ধরল।
আসসালামু আলাইকুম বাবা, হঠাৎ ফোন করলেন, কোনো সমস্যা? এই ছেলে আমার মেয়ে কোথায়? কোথায় আটকে রেখেছো তাকে? আর কত অসভ্য রূপ দেখাবে তোমার? আয়মান যেন আকাশ থেকে পড়ল। প্রিয়তার সাথে গত 1 মাস দেখা হয়নি। আয়মানের ভিতরটা ভয়ে চুপসে গেল, প্রিয়জনকে হারানোর ভয়ে। কি হলো, কথা বলছো না কেন বাবা? প্রিয়তা কোথায় আমি সত্যি জানি না। ওর সাথে গত 1 মাস দেখা হয়নি আমার। তোমার কথা কেন বিশ্বাস করব বলো? আমার মেয়ের কিছু হলে তোমাকে দেখে নিব, কিন্তু বিশ্বাস না করলে কিছু করার নেই আমার। এখন রাখছি, কথা দিলাম আপনার মেয়েকে অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরিয়ে দিব। প্রিয়তা কি সত্যি তাকে ছেড়ে চলে বহু দূরে গেছে, নাকি ওর কোনো বিপদ হয়েছে? যদি চলে যায় তাহলে ফিরাবে কিভাবে? না না, প্রিয়তা বাবা মাকে ছেড়ে কোথাও যাবে না, তার সাথে অন্য কিছু হয়েছে।